আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসবো আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। নমস্কার, সংস্কৃতির অঙ্গনে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সংস্কৃতির অঙ্গনে প্রত্যেক রবিবার সকাল 8:30 এবং রাত 10টায় আপনারা দেখেন, সেই মতো আমরা রয়েছি আপনাদের সঙ্গে নিয়ে প্রত্যেক দিনকার মতো, অর্থাৎ প্রত্যেক রবিবারের মতো দুই বিশেষ অতিথিকে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। যদি আমি বলি তাহলে বোধহয় খুব কম বলা হয়। একটু যদি বলি যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি কিনা বিভিন্ন ভাষায়, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো উড়িয়া, বিভিন্ন ভাষায় তিনি চলচ্চিত্র নির্মাণ হয়েছে এবং সেখানে প্লেব্যাক করেছেন। শুধু তাই নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও তিনি সমানভাবে জনপ্রিয়। সেই মানুষটি যিনি কিশোর কুমারের গান গেয়ে আমাদের সবাইকে সব সময় মুগ্ধ করে রাখেন, তিনি আজ আমাদের সঙ্গে। বুঝতে পেরেছি যে আপনারাও বুঝতে পেরেছেন যে কে রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন অমিত গাঙ্গুলি। অমিতদা, অনেক অনেক স্বাগত আমাদের ওঙ্কার বাংলার সংস্কৃতির অঙ্গনে এই অনুষ্ঠানে আসার জন্য। ভালো লাগছে। এবং সেই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন আজকে স্বনামধন্য বাচিক শিল্পী সুকন্যা রায়। সুকন্যা, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনুষ্ঠানের শুরুটা যদি এত সুরেলা হয়, সেটার মানে সম্পূর্ণ হতে যে কতটা সুমধুর হবে সেটা বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ অমিত, এত সুন্দর একটা গান দিয়ে শুরুয়াত হলো। আর গানকে আরও বেশি মনোগ্রাহী করে তোলে আমাদের যন্ত্রসঙ্গীত, যন্ত্রানুসঙ্গীত। আমার একদম ডান দিকে রয়েছে কিবোর্ডে সুব্রত মণ্ডল, আর আমার বাদিকে তবলায় যিনি সঙ্গত করছেন বাবুল রহমান। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে আরও 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 মনোগ্রাহী করে তোলার জন্য। আমি সুকন্যার কাছে যাই। সুকন্যা, শুরুটা একটু কবিতা দিয়েই করি, কথা পরে বলি। একদম। কোন কবিতা শুনবো? যেহেতু আজ 2রা শ্রাবণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রাবণ মানেই আমাদের কাছে রবি ঠাকুরের মাস। অবশ্যই। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের অসম্ভব কবিতাটি খুব সুন্দর, বলো। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিল মনে, একা একা কোথা চলিতেছিলেম নিষ্কারণে। শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে, খরবিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে ছিঁড়ে। দূর হতে শুনি বারুণী নদী তরল রব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। এমনই রাত্রে কতবার মোর বাহুতে মাথা, শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি গাথা। রিমিঝিমি ঘন বর্ষণে বৌনি রোমাঞ্চিত, দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত। এলো সে রাতে বহিঃশ্রাবণে সে বৈভব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। দূরে চলে যাই নিবিড় রাতের অন্ধকারে, আকাশের সুরে বাজিছে শিরায় বৃষ্টি ধারে। যুথিবন হতে বাতাসেতে আসে সুথার স্বাদ, বেণী বাঁধনের মালা পেতেম যে সংবাদ। এই তো জেগেছে নবমালতীর সে সৌরভ, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। ভাবনার ভুলে কোথা চলে যাই অন্য মনে, পথ সংকেত
কত জানা ইচ্ছে যে বাতায়নে, শুনিতে পেলেম সে তারে বাজিছে সুরের তাল, অশ্রু জলের আভাসে জড়িত আমার কান। কবিরে ত্যাজিয়া রেখেছে কবির গৌরব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। অসাধারণ, খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগলো। মানে সত্যি এই ধরনের কবিতা দিয়েই বোধহয় শুরুটা করা যায়। ঝুলিতে তো প্রচুর কি বলবো সম্মান রয়েছে। কোন সম্মান ভীষণভাবে একটা সময় মনে হয়েছে যে না আমি পেরেছি? প্রত্যেকটা সম্মানই আমাদের কাছে মূল্যবান। সেটা যখন কবিতার জীবন শুরু করেছিলাম তখন সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় যখন প্রথম হয়েছিলাম সেটাও যতখানি ভালো লাগার ছিল, আজ এসে যখন মঞ্চে সম্মাননা পাই সেটাও ততখানি কাছে। তাই ওইভাবে বলে উঠতে পারবো না যে কোনটা কতখানি কাছে। সময়ের নিরিখে প্রত্যেকটাই আলাদা আলাদা অনুভূতি এনে দিয়েছে একেবারে। আর অসম্পূর্ণতাটা একটা থেকেই যায় প্রত্যেকটা শিল্পীর মধ্যে, যে আরো ভালো কিছু করতে হবে। অবশ্যই সেই খিদেটা না থাকলে তো আর এগোনো যাবে না, না। একেবারেই তাই। তো কি কবিতা এবার শুনবো? একটু বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রেমের কবিতায় যাব। বাহ, খুব ভালো। একজনাকি দুইজনাকি তিনজনাকি চলে, তোমার লাগি বন্ধু আমার মন করে। এক প্রহর দুই প্রহর তিন প্রহর রাতে, তোমার লাগি বন্ধু আমার ঘরে চলছে বাতি। এক পশলা দুই পশলা তিন পশলা ঝরে, তোমার লাগি বন্ধু আমার পরাণ কাঁপে ডরে। এক আশ্বিন দুই আশ্বিন তিন আশ্বিন গেল, তোমার লাগি বন্ধু আমার বসন্ত এলোমেলো। এক পথিক দুই পথিক তিন পথিক আসে, তোমার লাগি বন্ধু ফিরাই শিউলি ছড়া মাসে। এক যৌবন দুই যৌবন তিন যৌবন যায়, তুমি যদি ভুললে বন্ধু আমার কি উপায়। খুব ছোট ছোট এবং সুন্দর কবিতা, খুব মন জয় করে নিচ্ছে। আমার মনে হয় যে আমার শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, দর্শকরা যারা রয়েছেন, একেবারে যারা টিভি খুলে বসে রয়েছেন, তারা জানেন যে আমাদের সংস্কৃতির অঙ্গনে এই অনুষ্ঠানটা কতটা সুন্দর হয়, কতটা মনোগ্রাহী হয়। এবং সেই জন্য বারবার আপনাদের কাছে আসা, আপনাদের সামনে এত সুন্দর একটা অনুষ্ঠান তুলে ধরার জন্য। এবং আপনারা জানেন যে প্রত্যেক রবিবার সকাল 8:30 এবং রাত 10টায় সংস্কৃতির অঙ্গনে এই অনুষ্ঠান শুধুমাত্র ওঙ্কার বাংলা চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরা হয়। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ঘরে মেঘ তারা তো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14 মেঘের 15-16 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবে আর সারা দুপুরে কাহাতকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো আমার যদি 14 মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত খুঁটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের উপরে লম্বা ফ্রকের ঝোল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘটির দেখভুল। হ্যাঁ এইখানে, না না ওইখানে, হ্যাঁ এইটা, না না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘটির বাক্সটা। ঘটির সেই প্রথম মরণ। প্রথম মরণ মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও যেত দুদিন পরে মেয়েকে যেমন যায়,
কাঁটা রোদ দাঁড়িয়ে পড়তো মেঘের জায়গায়। খেলা শেখাও হা পিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক। খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? থাপ সেসব কি কেউ বলে? আত্মীয় হয় আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবারে সব জানতে চাই। দুদিন ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ভরেও গেছে 2-3 বছর, এই জানি সকলে। আজকে আবার দগ্ধ গ্রীষ্ম তোমায় আবার বলতে পারি, ছাদের ঘরে মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি। জয় গোস্বামীর এই কবিতাগুলো সত্যি ভীষণভাবে অনবদ্য। জয় গোস্বামীর প্রতিটি কবিতাই বড় হৃদয় ছুঁয়ে যায়। আর কোথাও গিয়ে মেঘ সবসময় জয় গোস্বামীর কবিতায় চলে আসবে, সেটা প্রত্যেকটা কবিতায় মেঘ যেন মেঘের ছড়াছড়ির সাথে একটা আত্মিক সম্পর্ক রয়েছে। খুব ভালো, ভীষণভাবে একটু অন্য রকম ভাবে সুকন্যার কবিতা শুনলাম জয় গোস্বামীর। মেঘ বলতে আপত্তি কি, প্রত্যেকটা অনুষ্ঠানকে একদম মাতিয়ে তোলে। আর সত্যি অমিতদার গান আমাদের মুগ্ধ করছে, সত্যি ভীষণ ভালো লাগছে। সুকন্যা কি কবিতা শুনবো এবার? একটু নীরেন্দ্রনাথ চক্রবর্তী শুনি, ভীষণ ভালো। চলো। পুকুর মড়াই সবজি বাগান, জঙ্গলে টুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান। ধান হাঁটে খায় 4টে চড়ুই দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বিড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে। কথা বলছে কারা? পূবের সূর্য পশ্চিমে দেয় পারি, দুপুর বেলা ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটুলি বাঁধা অনেকটা পথ ঘুরে, লোকটা যাচ্ছে দূরে থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন আঁকা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা? ও বড় বউ, ওকে ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর শাখা। স্বপ্নে দেখা ঘর দুয়ার। খুব ভালো। এই কবিতাগুলো সত্যি সবসময় তো শোনা যায় না। এই ধরনের অনুষ্ঠান আমি বারবার বলছি যে আপনারা হয়তো আরও অনেক অনুষ্ঠান দেখে থাকতে পারেন, কিন্তু সংস্কৃতির অঙ্গনে অনুষ্ঠানে আপনারা যে ধরনের গান শুনতে পাবেন, যে ধরনের কবিতা শুনতে পাবেন, যে ধরনের আলোচনা আপনারা শুনতে পাবেন, সত্যি অন্য কোথাও শুনতে পাবেন না। সেই জন্যই ওঙ্কার বাংলায় আপনাদের দেখতেই হবে, শুনতেই হবে সংস্কৃতির অঙ্গনে। সুকন্যার কাছে যাই। সুকন্যা, আমাদের অনুষ্ঠান ভীষণভাবে জমে উঠেছে তোমার কবিতা, সেই সঙ্গে অমিতদার গান। আমরা ধীরে 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 শেষের পর্যায়ে চলেছি। কি গান, কি কবিতা শুনবো এবার? একটু শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, খুব যখন বৃষ্টি নামলো, আবারও শ্রাবণ বৃষ্টি। একসঙ্গে একই শ্রাবণ আর বৃষ্টি, আমি শ্রাবণী রয়েছি। বলো। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমন সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি? আমার স্বপ্নে মেশা দিন, চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোনে পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজ আলোকে এসে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে।
কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। সত্যি এই লাইনটা যেন আরো ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। এই বৃষ্টি ঝরার জন্য বোধহয় শ্রাবণেরও দরকার হয় না বা বর্ষাকালেরও দরকার হয় না। এই বৃষ্টি সব সময় ঝরে প্রতিটা মানুষের মনে। আর মানে আমরা যখন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা প্রথম দিকে পড়তে শুরু করেছিলাম তখন আমাদের কাছে অনেক সময় মনে হতো খুব কঠিন, খুব মানে, কিন্তু যত বয়স বেড়েছে তত মনে হয়েছে বয়সের সাথে সাথে অনুভূতির সাথে সাথে কবিতা তো একান্তই অনুভূতির ব্যাপার একেবারেই, এবং ওনাকে বোঝার দরকার রয়েছে। একদম প্রতিটি কবিতা, শুধু ওনার নয়, প্রতিটি কবিতা অবশ্যই নিজে যতক্ষণ না আত্মস্থ করা যাচ্ছে, তার সাথে সহবাস করা যাচ্ছে, ততক্ষণ মানুষের কাছ অবধি পৌঁছানো সম্ভব। মানে আমরা যদি নিজেরা না বুঝি তাহলে মানুষের কাছে তাদের কিভাবে বোঝাবো? ভাষা দিয়ে শব্দের ছবি তৈরি করা এটা সহজ কথা নয়। একদমই, আমাদের হাতে বেশি সময় নেই, কিন্তু এই সময়ের মধ্যে আমরা কবিতাও শুনবো এবং গানও শুনবো। একদম সুকন্যার কাছে আসবো। সুকন্যা, যেতে যেতে ছোট্ট করে একটা কবিতা শুনে নি। পূর্ণেন্দু পত্রের কবিতা দিয়ে শেষ করব। যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডুবে রক্তপাতে সব নিবিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যারা হাসির কথা হাসিনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘণ্টা সাক্ষী রইল, 100 বনের বাতাস এসে একটা কাছে হুলস্থুল। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পারে হারিয়ে যেতে সাঁতার জলে মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল, তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকি সুখের আদল। খাখামনে সবটা খালি মরা নদীর চড়ার বালি, অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন। সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানুষীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অমিতা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ভীষণ ভালো লাগলো এবং এইভাবেই অমিতাকে আবারও আমরা পাবো এই আশা রাখছি। এবং সুকন্যা, ভীষণ ভালো লাগলো আমাদের অনুষ্ঠান, এবং আমি আশা করছি যে আমার দর্শক বন্ধুরা যারা প্রত্যেক দিন প্রত্যেক রবিবার সংস্কৃতির অঙ্গনে এই অনুষ্ঠানটা দেখেন, প্রত্যেক রবিবার সকাল 8:30 এবং রাত 10টায় অবশ্যই আবারও টিভির সামনে এইভাবে উন্মুখ হয়ে বসে থাকবেন এই ধরনের একটি মনোজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য। ভালো থাকবেন, নমস্কার।